আসসালামু আলাইকুম, আমি জেরিন জিয়াদ আপনাদের স্বাগত জানাই অন্ত্রপ্রেনর বাংলাদেশের নিয়মিত আয়োজন শি টক্সে আমরা কথা বলি সেসব নারীদের নিয়ে যারা দিনরাত পরিশ্রম করছে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের জন্য। আমাদের সাথে আছেন ঠিক এরকমই একজন নারী যিনি অগণিত বাধা পেরিয়ে আজকে সমাজে নিজের পরিচয় গড়ে তুলেছেন। চলুন পরিচিত হই তিরান্স লিমিটেডের প্রতিষ্ঠাতা নাহিদ নুসরাত তিশা আপুর সাথে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ওয়েলকাম টু শি টক্স। থ্যাংক ইউ। আপু প্রথমেই জানতে চাইবো তিরান্স লিমিটেড এবং আপনার ক্যারিয়ার নিয়ে। তিরান্স লিমিটেড হচ্ছে আমার ব্র্যান্ডিং নেম, আর এটা আমি নামটা দিয়েছি 2021-এ, কিন্তু আমি বিজনেসটা শুরু করেছি 2011-তে। তো তখন হচ্ছে যেহেতু আমি অনেকগুলো বিজনেসের সাথে সম্পৃক্ত এবং আমার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন নামে ছিল। যেমন আমার পার্লার ছিল আমার মেয়ের নামে, বুটিক হাউস ছিল আমার মেয়ের নামে, আমার রেস্টুরেন্ট ছিল রসুই ঘর এবং T20 ফুড নামে। তো আমি যখন দেখলাম যে না, আমি ব্র্যান্ডিংয়ের দিকে যখন যাচ্ছি, তখন হচ্ছে আমি তিরান্স নামে আমি এটাকে ব্র্যান্ডিং নেম দেই। আর তিরান্স নামের পিছনে ছোট্ট একটা গল্প আছে, সেটা হচ্ছে যে আমি এবং আমার দুই বাচ্চার নাম মিলিয়ে হচ্ছে তিরান্স, তিশা রাহা নাফিম, সেখান থেকে হচ্ছে তিরান্স। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম। এভাবে করে তিরান্স লিমিটেড আজকে প্রতিষ্ঠিত। যেহেতু এটা লিমিটেড কোম্পানি, এই জন্য হচ্ছে এলটিডি, বাট ব্র্যান্ড নেম হচ্ছে তিরান্স। তা আপু এই ক্যারিয়ার শুরুর জার্নিটা কিরকম ছিল? আমি আমার ক্যারিয়ার শুরু করেছি 2011-তে। তখন আমি হ্যান্ডিক্রাফট দিয়ে শুরু করেছিলাম। তো তখন আমার 1000+ আইটেম ছিল, বাট অত ভালো বুঝতাম না, অনলাইন সম্পর্কে কিছুই জানতাম না। তো 11তে শুরু করার পরে আমার 2015-তে এসে 1.5 বছরের মতো আমার বিজনেস বন্ধ ছিল। দেন হচ্ছে আমি আবার যখন 1.5 বছর পর শুরু করি, তখন হচ্ছে আমি পার্লার দিয়ে শুরু করি। তখন ছিল রাহা ব্রাইডাল, মানে আমার মেয়ের নামে। হ্যাঁ, তো তখন পার্লার দিয়ে শুরু করার পরে আমি তার প্রায় 8-9 মাস বা বছরখানেক হবে মেবি, বছরখানেক পরে আমি বিউটি প্রোডাক্ট অ্যাড করি। বিউটি প্রোডাক্টের পরে আমি ড্রেস অ্যাড করি, আই মিন বুটিক্স আইটেমগুলি অ্যাড করি। তখন আমার এটা নাম হয়ে যায় রাহা ব্রাইডাল অ্যান্ড বুটিক হাউস, মানে হচ্ছে আমার ট্রেড লাইসেন্স এই নামই ছিল এবং এখনও আছে, এই আর কি। এরপরে আমি যখন 2019-এ যখন ফুড বিজনেস শুরু করি, আমার জেলাতে প্রথম শুরু করেছিলাম আমি, মানে অনলাইন ভিত্তিক ফুড হোম ডেলিভারি সার্ভিস। ওটার নাম ছিল রসুই ঘর এবং T20 ফুড, দুটাই ছিল। তো এইভাবে হচ্ছে আমার জার্নিটা শুরু, এবং 2021 এসে ফাইনালি আমি সবগুলোকে একই ব্র্যান্ডে নিয়ে আসি। আপু এই T20 ফুড নামটা দেয়া কেন? T20 ফুড এটা হচ্ছে মানে আসলে আমরা তো বাঙালি, তো ধরেন আমি একটা বিজনেসে খুব ভালো করতেছি, তো সেখানে কিন্তু আমার অনেক হেটার্স থাকবে, এরা আমাকে নামানোর ট্রাই করবে। এটাই কিন্তু বাংলাদেশে হয়ে আসতেছে, আপনি জানেন হয়তো। তো যখন আমি রসুই ঘর যখন শুরু করি, তখন কিন্তু কেউ ছিল না, একদম আমি একা তখন বিজনেস করতেছিলাম। আমার প্রথম কম্পিটিটর আসে হচ্ছে প্রায় 1.5 বছর পরে, মানে করোনারও প্রায় 2-2.5 মাস পর। করোনা শুরু হয়ে আমি শুরু করেছি 2019-এর প্রথম দিকে, আর কম্পিটিটর আসে হচ্ছে, করোনা শুরু হয়েছে 20 সালের ফেব্রুয়ারিতে, আর ওইবার তখন রমজানের থেকে শুরু হয়েছিল আমার ফার্স্ট কম্পিটিটর। তো দেখা গেলো যে অনেকে চিন্তা করে যে মানে আমি অন্য একটা কিছু দেখি, বিকল্প কিছু খুঁজি। তো আমার কথা হচ্ছে যে তুমি বার্গার খাবা, আমার থেকেই খাও, নামটা চেঞ্জ করো। মানুষ চিন্তা করবে যে আজকে আমি এখান থেকে খেয়েছি, কালকে একটা জায়গা থেকে খাই, এই জন্য আর কি। আর T20 ফুডের নামের একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে আমাদের টার্গেট ছিল যে আমরা 20 মিনিটে খাবার দিব। ওকে, যেটা এখন যে ডমিনোজ 30 হ্যাঁ, মিনিটে ডেলিভারি, 20 মিনিটে আমরা খাবার দেব, মানে অর্ডার দেওয়ার 20 মিনিটের মধ্যে আমি আপনাকে খাবারটা দিব। এই জন্য হচ্ছে T20 ফুড। আমরা T20 খেলার নাম শুনেছি বা বিভিন্ন এর নাম শুনেছি, এই জন্য আমি মানে ওইখান থেকে শুরু করে আমি আমার এই নাম রেখেছিলাম T20। বিজনেস পলিসি আগে থেকে খুব স্ট্রং ছিল। তো আপু এই যে আপনি হ্যান্ডিক্রাফটের বিজনেস করলেন, এরপরে বুটিক্স, তারপরে ব্রাইডাল মেকওভার এভরিথিং, কখন মনে হলো যে না আপনার হচ্ছে অনেক কিছু করতে হবে বা এই উদ্যোগটা নেওয়া প্রয়োজন? জীবনে কোন সময় এসে মনে হয়েছে বা কিসের তাগিদে? আমি প্রথম যখন 2011-তে যখন বিজনেস স্টার্ট করি, তখন আমি আসলে আমার এসএসসি মানে কমপ্লিট করার পর আমি যখন অনার্সে ভর্তি হই, আমি হচ্ছে অনার্সটা করতে পারিনি, মানে 1.5 বছর করে আমি আর করতে পারিনি। তো আপনারা হয়তো জানেন যে 2 বছর পরে কিন্তু অনার্স করার আর সুযোগ থাকে না, তখন ডিগ্রি করতে হবে। তো তখন আমার একটা সময়ের পর মনে হলো যে আমার স্টাডিটা স্টার্ট করা উচিত, আমাকে কিছু করতে হবে। তো তখন হচ্ছে আমি হ্যান্ডিক্রাফটের বিজনেস শুরু করি আমার নিজের পড়াশোনার খরচ এবং আমার বাচ্চাদের খরচ চালানোর জন্য। আপু এই যে পড়াশোনার তাগিদেই যে আপনার মনে হলো যে আপনার একটু ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দরকার, তো সেই ক্ষেত্রে আপু আপনার স্কুল লাইফ, কলেজ লাইফ সম্পর্কে যদি আমাদের একটু বলেন বা আপনার বেড়ে ওঠা সম্পর্কে। আমরা আসলে 4 ভাই বোন, 3 বোন 1 ভাই, আমি সবার ছোট। তো আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সব কিছুই ভোলা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট। তো আমি পড়াশোনা শেষে আমি যখন অনার্সে ভর্তি হই,
ভর্তি হওয়ার পর 1.5 বছর পর আমি আর পড়াশোনা করতে পারিনি ফ্যামিলির জন্য, মানে আমার বিয়ে হয়ে যায় জন্য আমি আর পড়াশোনা করতে পারিনি। তখন একটা সময়ের পর আমার কাছে মনে হয়েছে না আমার পড়াশোনাটা আবার স্টার্ট করা উচিত, তখন হচ্ছে আমি আমার বিজনেসটা স্টার্ট করেছি নিজের প্রয়োজনে। হ্যাঁ, এই যে আপু নিজের প্রয়োজনে বিজনেস স্টার্ট করা, বা যেহেতু আপনার একটা হচ্ছে ম্যারিড লাইফ অ্যান্ড এভরিথিং, তো আপু প্রথম দিকে তো সবারই একটু চ্যালেঞ্জ থাকে, তো প্রথম চ্যালেঞ্জটা ছিল এরকম, আমি যে যখন ডিগ্রিতে ভর্তি হবো, ডিগ্রিতে ভর্তি হয়ে আমাকে ক্লাস করতে হবে, আমাকে কলেজে যেতে হবে, সেই সুযোগটা তো আমার ছিল না। তখন হচ্ছে আমি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হই, যাতে করে শুধুমাত্র এক্সামের সময় এক্সাম দিয়ে আসবে, এবং আমি ওপেন ইউনিভার্সিটি থেকে আমি আমার ডিগ্রিটা কমপ্লিট করি। কিন্তু আপু এই যে ডিগ্রি কমপ্লিট করলেন, বিজনেস স্টার্ট করলেন একই সাথে, তো আপু অপরচুনিটিগুলো কিভাবে দেখতেন আপনি, যে যে কোনো অপরচুনিটি বলতে যদি আমি বলেন যে কোনো সাপোর্ট, আমি কখনো কারো কোনো সাপোর্ট পাইনি। হ্যাঁ, কোনো সাপোর্ট পাইনি, তবে হ্যাঁ আমি যখন হ্যান্ডিক্রাফটের বিজনেস যখন শুরু করেছিলাম তখন আমার আমার মা আবার খুব শৌখিন, সে খুব সাপোর্ট দিত তখন হ্যান্ডিক্রাফটের বিজনেস যখন শুরু করি। এবং আমার তখন ক্রেতা ছিল হচ্ছে আমারই পরিচিত যারা এরা, কারণ আমি প্রচুর শোপিস বানাতাম, মানে হ্যান্ডিক্রাফটের প্রচুর আইটেম আমি বানাতাম। তখন ধরেন বাসায় কোনো গেস্ট আসতো, সে দেখতো, পছন্দ করতো, অর্ডার করতো, এইভাবেই আমার সেলটা মূলত হয়েছিল। তো আপু এই যে সেল হলো, বা আপনি যখন দেখলেন যে আপনি সেভাবে সাপোর্ট পাচ্ছেন না, তো অ্যাজ অ্যান অন্ট্রপ্রেনর আপনি কি কি ফেস করেছেন, মানে অ্যাজ আ ওয়েমেন অন্ট্রপ্রেনর হতে পারে সমাজের বা আপনার ফ্যামিলি? যেমন ধরেন আমি যখন শুরু করেছি আমাকে প্রথমে যেটা বাধা আসছে আমার ফ্যামিলি থেকে, সেটা আমি যখন পার্লার যখন শুরু করেছিলাম তখন আমাকে অনেকে বলতো যে তুমি এই ফ্যামিলির মেয়ে, তুমি পার্লার দিছো, তুমি কাপড় চোপড় বিক্রি করতেছো, তুমি তো ফ্যামিলির মান সম্মান নষ্ট করতেছো, এভাবে বলতো। তারপর ধরেন ফ্যামিলির যে সাপোর্ট, ওই সাপোর্টটা আমি পাইনি, কেউ আমাকে কখনো কোনো হেল্প করে নেই, বরঞ্চ চেয়েছে বারবার যাতে আমার ক্লায়েন্ট নষ্ট হয়। কিন্তু আমি একটা জায়গায় খুব জেদি ছিলাম, মানে জেদ প্রত্যেকটা মেয়ের জেদি হওয়া উচিত, সেটা হচ্ছে পজিটিভ জেদ। যেমন আমার কথা হচ্ছে আমি তো কোনো অন্যায় করছি না, আর যেই সমাজ হচ্ছে আমার বিপদের সময় আমার পাশে ছিল না, ওই সমাজ আমার দরকার নেই। কারণ আমার যখন খারাপ সময়, সেই সময় সেই সমাজে মানুষ তো আমাকে কোনো সাপোর্ট দেয়নি, না মেন্টালি দিয়েছিল না আর্থিকভাবে দিয়েছিল, তাহলে সেই সমাজ দিয়ে আমি কী করব। আপু এই যে সমাজ সাপোর্ট দেয়নি, তারপরও যে আপনার এত কষ্ট, এত কিছু করে আজকের জায়গায় স্ট্যাবলিশ হওয়া, সেক্ষেত্রে আপনার মোটিভেশন বা সোর্স অফ এনার্জিটা কি? শুধু আমার না, আমি মনে করি এটা প্রত্যেকটা মানুষের, সেটা হচ্ছে আপনি যখন খারাপ পজিশনে থাকবেন তখন আপনাকে কিন্তু কেউ মানে মূল্যায়ন করবে না, এবং এই আপনিটাই যখন একটু উপরে উঠবেন, মানে আপনি যখন আপনার জায়গায় যখন সাকসেস যখন হবেন, তখন যারা আপনাকে মূল্যায়ন করতো না এরাই সর্বপ্রথম আপনার সাথে যোগাযোগ করার ট্রাই করবে। যেমন যেমন আমাকে একবার একজনে বলেছিল তুমি চৌধুরী সাহেবের মেয়ে হয়ে পার্লার দিছো, কাপড় চোপড়ে বিজনেস করতো, মানে খুব ব্যঙ্গ করে কথাটা আমাকে বলছিল। আমার ফার্স্ট যখন টিভিতে একটা ইন্টারভিউ আসে এশিয়ান টিভিতে, মানে একটা প্রোগ্রামের মেকআপের আমি যখন করছিলাম, সে বাসায় বসে ওটা দেখে ওইটা ভিডিও করে আমাকে পাঠিয়ে সে আমাকে অভিনন্দন জানাইছে, কংগ্রেটস করেছে। এটাও তো আপুর কাছে একটা ওয়ান অফ দ্য মেমোরেবল থিং। অবশ্যই। তারপর এইরকম আর কি কি অভিজ্ঞতা আছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, বা আপনি লাইফ টাইম এটা মনে রাখবেন, চেরিশ করবেন? যেমন ধরেন আমরা সবসময় শুনি যে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য অনেক সুযোগ আছে, ঠিক আছে, এই ব্যাংক এই সাপোর্ট দিচ্ছে, ওই ব্যাংক ওই সাপোর্ট দিচ্ছে, ওই কি বলে আপনার বিসিক এটা সেটা অনেক সাপোর্ট দিচ্ছে, কিন্তু আপনি যখন একটা কাজের জন্য যাবেন তখন দেখবেন যে আসলে আপনাকে কোনো সাপোর্ট দিচ্ছে না। যেমন খুব সম্ভবত কোভিডের পরে একটা সুযোগ আসছিল নারীদেরকে প্রণোদনা দেওয়ার, একটা লোনের একটা আসছিল, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যেটা নারীদের জন্য আসছিল সেখানে কয়জন নারী লোন পেয়েছিল, এটা আপনি খোঁজ নিয়ে দেখবেন। এবং হচ্ছে যেমন ধরেন আমি যখন কোনো একটা কাজ করি, শুধু আমি না, মানে উদ্যোক্তাদের ক্ষেত্রে সাপোর্ট করে অনেকেই করে, কিন্তু যেটা আসলে আপনি প্রাপ্য, যেটা সরকারের কাছ থেকে আপনার জন্য আসবে, ওটা আপনি কিন্তু পাচ্ছেন না, বা দেখানো হচ্ছে আপনি পাচ্ছেন বা উদ্যোক্তারা পাচ্ছে, এটা কিন্তু আপনি পাচ্ছেন না। তখন করবে কি, যখন মানে ওইটা তো আপনাকে সাপোর্ট তো দেবেই না, কিন্তু যখন আপনি ভালো একটা পজিশনে যখন আপনি আসবেন, ধরেন আপনি বেসিক থেকে একটা কোর্স করছেন বা অন্য কোনো একটা জায়গা থেকে আপনি একটা কোর্স করছেন, তখন ওরা করবে কি, এ তো আমাদের উদ্যোক্তা, তখন ওরা হ্যাঁ আমাদের এখান থেকে কোর্সটা করেছে বিধায় সে আজকে সাকসেস হয়েছে, এটা টোটালি মিথ্যা কথা। সাকসেসের ভাগিদার না, আসলে সবাই মানে হতে চায়। ভালোটার ভাগিদার সবাই হতে চায়, কিন্তু যখন আপনি খারাপ পজিশনে থাকবেন, আপনাকে নিশ্চিন্তা করে দেখেন, আপনাকে ধরেন আইডিএলসি বলেন বা কোনো একটা ব্যাংক বলেন, এরা আপনাকে লোন কখন দেবে, যখন আপনার একটা অফিস থাকবে। আমার যদি একটা অফিস নেওয়ার সামর্থ্য থাকে, আমার যদি অফিসটা সুন্দর করে সাজানোর সামর্থ্য থাকে, তোমার থেকে আমি কেন লোন নেব? আল্লাহ তো আমাকে মেধা দিচ্ছে, আমার অফিসটা নেওয়ার জন্য একটা লোন দরকার, অফিস মানে হ্যাঁ তারপর টাকা দরকার আছে, কিন্তু আমার তো প্রথমে সুযোগটা দরকার। এবং একটা লোন নিতে গেলে আপনাকে করতে হবে কি, জামানত দিতে হবে, গ্রান্টার লাগবে। এখন কয়জন মানুষের ফ্যামিলিতে সরকারি চাকরিজীবী আছে বলেন? খুবই কম। আর বাইরে থেকে কয়জন আপনাকে গ্রান্টার হবে? এটা আসলে হয় কেউই হবে না,
তাহলে সুযোগটা কোথায় পাচ্ছে বলেন। কিন্তু যখনই এই উদ্যোগটা যখন আপনার সাকসেস হয়ে যাবে তখন বলবে যে আরে এই আপু তো আমাদের এখান থেকে এই কোর্সটা করেছিল, সে আমাদের উদ্যোক্তা। ওই অফিস বলবে যে এ তো আমাদের উদ্যোক্তা। এই মানে ওই সফলতার ভাগটা সে সবাই নিতে চাইবে। তো এইটা হচ্ছে আপু, এটাও আপনার জন্য অনেক প্রাপ্তি যে আপনি সেই জায়গা থেকে আপনার ব্যর্থতাগুলোকে সফলতায় পরিণত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ছিল, এই জন্য হয়তো বা চেষ্টা করছি, এখনো সাকসেস হইনি। আচ্ছা, এই যে আপু আপনি বিভিন্ন কোর্সের কথা মেনশন করলেন, তো উদ্যোক্তার জীবনে কোন কোন কোর্সগুলো বা কোন কোন জিনিসগুলো আপনাকে হেল্প করেছে বা আপনার মনে হয়েছে যে একজন উদ্যোক্তা হিসেবে আমার এগুলো করা উচিত? আমি প্রথমে যখন হ্যান্ডিক্রাফটের বিজনেস যখন শুরু করেছিলাম তখন তো আসলে শেখার বিষয় এগুলো। তো আমি তখন ঢাকাতে এসে হচ্ছে প্রথমে দুটো শোপিস শিখেছিলাম উত্তরাতে যেয়ে, আর হচ্ছে একটা ফুল শিখেছিলাম। তো এখন এত আইটেম তো আসলে আমার তখন ভোলা থেকে আসা সম্ভব ছিল না, সংসার ছিল, বাচ্চা তখন ছোট ছিল। তখন আমি যে চিন্তা করলাম যে আমি তো একটা মানে আমি তো সিস্টেমটা জানি, তাহলে আমি আমার থেকে কেন করতে পারবো না। তখন আমি এইভাবে করতে করতে তখন আমার প্রায় 1000+ আইটেম হয়েছিল, নিজ থেকে করতাম। 1000+ আইটেম পুরোটাই সেলফ টট ছিল, যে নিজে ম্যাক্সিমামই। যেমন ধরেন আমি যদি দেখতাম যে এই জিনিসটা ধরেন আপনি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাকে, ধরেন আপনি এই মগটা আপনি সুতা দিয়ে করেছেন, তো আমার কাছে মনে হচ্ছে সুতা না দিয়ে তো ক্রিস্টাল দিয়ে করা যাবে, তখন ওটা আপনি ট্রাই করতেন। এরকম আর কি। তো আপু এই যে একটু মেনশন করলেন যে সংসার ছিল, বাচ্চা ছিল, তো আপু এখনো তো খুব হেক্টিক লাইফ চাই, তো আপু আপনি ওয়ার্ক প্লাস ফ্যামিলি এই দুইটা কিভাবে মেনটেন করেন? আমার আসলে ওই যে বললাম না 1.5 বছর আমার বিজনেস বন্ধ ছিল, তো এর মধ্যে আসলে আমাদের মানে আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে যায় 2017-তে। তো ডিভোর্স, তার আগে আমার বেশ অনেকদিন সেপারেশনে ছিলাম। তারপর হচ্ছে আমি যখন পার্লার যখন শুরু করবো, মানে পার্লারের বিজনেস যখন শুরু করবো, এর আগে আমি সরকারিভাবে আপনার 62 দিনের একটা কোর্স ছিল ব্রাইডাল, মানে মেকআপের উপরে, মানে মেকআপ বলতে বিউটিশিয়ানের উপরে। তো ওইখানে 62 দিনের কোর্স আমি মাত্র 32 দিন করেছিলাম, মানে আমি যেতে পারি না আমার ফ্যামিলির জন্য, আমাকে যেতে দিত না। তারপর আমি প্রায় 32 দিনের মতো আমি ওখানে গিয়েছিলাম। ওইটুকু ছিল আমার হচ্ছে মূলত শিক্ষা, আর বাকিটা হচ্ছিল আমার নিজের এক্সপিরিয়েন্স। তো ওইখান থেকে শুরু করার পর আমার কাছে মনে হয়েছিল আমি যদি ভালো কিছু করতে চাই তাহলে আমার অনেকগুলো কোর্স শিখতে হবে আরও বেশি বেশি করে। তখন আমি ভোলা থেকে ঢাকাতে আসতাম বিভিন্ন কোর্স করার জন্য, এবং আমি ইন্টারন্যাশনালি অনেকগুলো কোর্স করেছি এবং ইন্টারন্যাশনাল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট আমি। তারপর ইন্টারন্যাশনালি আপনি কোথায় কোথায় কি কোর্স করেছেন যদি আমাদের কোথায় বলেন? কোথায় বলতে আপনার কোর্স তো অনেক কোর্সই করে, যারা হচ্ছে আমাদের সিনিয়র ছিল তাদের কাছ থেকে কোর্স করেছি। আর 2018-তে হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস মেকআপ আর্টিস্ট অনুরাগ আরিয়া ভারদের, উনি দেশে মানে বাংলাদেশে আসছিলেন এবং ওনাকে আমরা ওনাকে এনেছিলাম, তখন ওনার কাছে আমরা একটা কোর্স করেছিলাম। তারপর এই যে আপনি ইন্টারন্যাশনালি এত কোর্স করেছেন, এক্সক্লুসিভলি কি শিখেছেন এই কোর্স? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রিজ অনেক পিছিয়ে, এখনও পিছিয়ে, তবে এখন আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে। যখন আমরা করেছিলাম, তো সেখানে হচ্ছে নিউ ট্রেন্ডের মেকআপটা আমরা শিখেছিলাম, যেটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের জন্য তো অবশ্যই একটা বেটার অপরচুনিটি ছিল। আমার ভোলা জেলার জন্য অবশ্যই, ভোলাতে অনেক পার্লার ছিল, আমি শুরু করার আগে অনেকে মেকআপ নিয়ে কাজ করতো, কিন্তু তারা হচ্ছে ওল্ড ভার্সনে ছিল। বাট নিউ ট্রেন্ডের ফার্স্ট এটা শুরু করেছিলাম আমি, এখন অনেকেই করছে। তো আপু এই যে মেকআপ নিয়ে তো আমরা কথা বললাম, আমরা একটু আগেই শুনলাম যে আপনি ফুডের বিজনেসও করেছেন, সেটার সাথে কিভাবে ইনভলভ হওয়া? এটা হয়েছে আমরা যারা ঢাকাতে থাকে মানুষ, তখন তো আমি ভোলাতে ছিলাম, তো আমরা সাধারণত অনলাইনে একটা খাবার অর্ডার করি, খাবারটা আমাদের বাসায় দিয়ে যায়, দ্যাটস মিন ফুড হোম ডেলিভারি সার্ভিস। তো এটা আমার জেলাতে ছিল না। আমি বরাবরই আমার জেলাকে অনেক বেশি ভালোবাসি, আমার জেলা ব্র্যান্ডিংয়ের জন্য আমি কাজ করতে চাই। তো তখন আমি চিন্তা করলাম যেহেতু আমার জেলাতে এই সার্ভিসটা নেই, তাহলে এটা আমি শুরু করি। তখন 2019-এ আমি এই রসুই ঘর নামে হচ্ছে, যেহেতু আমি খুব ভালো রান্নাবান্না করতাম, তো এটা আমি আমার ছেলে থেকে ইন্সপায়ার হয়েছি। ও সবসময় বলতো আম্মু তুমি এত মজা রান্না করো, তুমি একটা রেস্টুরেন্ট ওপেন করো। তখন হচ্ছে আমি এই রসুই ঘর নামে একটা ফুড হোম ডেলিভারি সার্ভিস শুরু করি, যেটা হচ্ছে আমার জেলাতে আমি প্রথম শুরু করেছিলাম রেস্টুরেন্ট, মানে অনলাইন ভিত্তিক ফুড হোম ডেলিভারি সার্ভিস। এখন অনেকেই করছে, বাট প্রথম শুরু করেছিলাম আমি। ওইটার রেসপন্স কেমন ছিল প্রথম? আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, এত ভালো ছিল যে আমি শুরু করার পরে আপনার ফুড পান্ডা গিয়েছিল ভোলাতে। তো ফুড পান্ডা যাবে, আমি আবার ভোলাতে থেকে যখন আমি ব্যাক করি, মানে এটা যখন এখন তো পাওয়া যাচ্ছে ভোলাতে, তো আমি আসার পরে ফুড পান্ডা এখন আর ভোলাতে নেই। দ্যাটস মিন আমার এটার উপর ডিপেন্ড করতো ফুড পান্ডার অফিস পরিচালনার ইয়াতে। তো আমি তখন আমার পার্সোনালি অনেক রাইডার ছিল যাদেরকে মানে ডেলিভারি করতো, ফুড পান্ডার ওরা ডেলিভারি করতো। মাঝে মধ্যে এমন হতো যে আমি নিজে শেফ ছিলাম, নিজেই আমি রান্না করতাম। তো এমন হতো যে আমি কিচেনে রান্না করতেছি, ডেলিভারি এত চাপ, আমি জাস্ট মাথার মধ্যে একটা স্কার্ফ পেয়েছি, আমি নিজে ডেলিভারি করতে চলে গেছি। তো আমাকে অনেকে বলতো যে কী ব্যাপার, তোমার ইন্টারভিউ দেখলাম সে তুমি ডেলিভারি করতেছো। আসলে আমাদের বাংলাদেশে হয় কি, সব কাছে ছোটো করে দেখা হয়। তো আমার কাজ আমি করবো, সে ডেলিভারি হোক, রান্না হোক আর যাই হোক, আমি তো চুরি করতেছি না, আমি আমার কাজ করতেছি, কোনো কাজে ছোটো করে দেখা উচিত না। তো
তো আপু এই যে ফুড বিজনেস, মেকআপ সব কিছু সম্পর্কে আমরা জানলাম, আমি আরও শুনেছি আপনি ভোলাতে ভলেন্টিয়ারি ক্লাব বা ট্যুরিজম নিয়ে একটা কাজ করেছেন। আপু এটা সম্পর্কে যদি আমাদের একটু বলেন। এটা হচ্ছে ভোলা ট্যুরিস্ট ক্লাব। ভোলা ট্যুরিস্ট ক্লাব হচ্ছে একটা নন প্রফিটেবল একটা প্রতিষ্ঠান, যেখানে হচ্ছে যে ট্যুরিস্টরা যায় আমাদের ভোলাতে, এরা যদি আমাদের কাছ থেকে কোনো রকম ইনফরমেশন চায় আমার পেজে বা গ্রুপে বা আমাদের একটা ফোন নাম্বার আছে, যদি কেউ নক করে তাকে হচ্ছে আমরা একদম বিনামূল্যে তাকে সার্ভিস দিই। যেমন ধরেন আপনার ঢাকা থেকে কিভাবে যাবে, কোন লঞ্চে যাবে, কোন হোটেলে উঠবে, ওইখানে যে হচ্ছে ক্যাম্পিং কিভাবে করবে, ওইখানে আপনার কিভাবে, কারণ ওখানে তো নিজেরা মানে অনেক মহিলারা আছে যারা উদ্যোক্তা, এরা রান্নাবান্না করে দিচ্ছে, সব মানে এভরিথিং আমরা ওখানে সাপোর্টটা দিচ্ছি। আর এটা করা হচ্ছে আমার জেলাকে ব্র্যান্ডিং করার জন্য। যেমন ধরেন আপনার মানুষ যখন ছুটি পায় তখন কোথায় যায়, কক্সবাজার যায়, কুয়াকাটাতে যায়, সেন্ট মার্টিনে যায়, সুন্দরবনে যায়। আমার কথা হচ্ছে যে একটা সময় মানুষ ভোলাতে আসবে। আপুর এই আইডিয়াটা কোত্থেকে আসলো যে না আমি আমার ডিস্ট্রিক্ট নিয়ে ট্যুরিজম নিয়ে কাজ করব? ট্যুরিজম নিয়ে কাজ করে আমার ভোলাতে মানে অনেকগুলো ট্যুরিস্ট স্পট আছে যেগুলো হচ্ছে ওইভাবে হাইলাইটস করা, যখন আমি শুরু, এখন তো অনেক হাইলাইটস হচ্ছে, তখন আসলে এভাবে হয়নি। তা আমি বরাবরই চেয়েছিলাম আমার জেলাটাকে মানুষ চিনুক, জানুক। আপুর এই মানে এই ক্লাবটা কি শুধু ভোলা বেস? শুধু ভোলা। ওকে। তো আপু চাচ্ছে যে মানে ভোলাটাকে মানুষ নতুন ভাবে দেখুক। এক্স্যাক্টলি। তো আপু এই যে উদ্যোক্তা জীবন নিয়ে আমরা কথা বললাম, উদ্যোক্তা জীবনে তো অনেক ধরনের ভুল থাকে, অনেক ধরনের আপস অ্যান্ড ডাউন থাকে, সেই ভুলগুলো থেকে আপনি নতুনদের জন্য কি বলতে চান? আসলে উদ্যোক্তা জীবন না, যারা উদ্যোক্তা এবং বিজনেস করে প্রত্যেকটা বিজনেসই আপস ডাউন থাকবেই। তো কোভিডের সময় দেখা যাচ্ছে প্রথমে কিন্তু পার্লারগুলো বন্ধ হয়ে যেত। তো যাদের পার্লারগুলো বন্ধ হয়ে গিয়েছিল এরা কিন্তু তখন খুব মানে খারাপ একটা ইয়া ছিল তখন ওই সময়। তো আমার কাছে মনে হচ্ছে যে বিজনেস যখন করব, মানে উদ্যোগ যখন নিব, তখন আমার বিকল্প পথ ধরে রাখা উচিত। যেমন তখন আমার পার্লারটা বন্ধ হয়ে মানে বন্ধ রাখতে হয়েছে, কিন্তু আমার ফুড চলছে, মানে রেস্টুরেন্ট বিজনেসটা আমার চলছে, যেটা দেওয়া হচ্ছে আমি মোটামুটি ওই সময়টা আমি সার্ভাইভ করতে পেরেছি। আমার তখন বিউটি প্রোডাক্ট, আমার একটা পেজ তিরান্স লিমিটেড, আপনি জানেন, ওইখানে তখন তো আমার কাপড় চোপড় সেল হইতো, তারপর হচ্ছে বিভিন্ন কসমেটিক সেল হইতো। তখন আমি করেছি কি ওই পেজের সেটিং চেঞ্জ করে আমি ওটা তখন গ্রোসারি আইটেম বানিয়ে ফেলছি। আমি তখন ভোলাতে বসে 15টা ডিস্ট্রিক্টে আমি হচ্ছে আপনার গ্রোসারি আইটেম হোম ডেলিভারি দিয়েছিলাম। সো আপনি উদ্যোক্তা হন বা বিজনেস যাই করেন না কেন, আপনাকে বিকল্প কোনো না কোনো পথ রাখতেই হবে, যাতে করে অ্যাটলিস্ট একটাতে কোনো প্রবলেম হলে আরেকটা থেকে যেন আপনি ব্যাকআপটা সার্ভাইভ করা যায়। তারপর আমরা তো এতক্ষণ আপনার প্রেজেন্ট পাস্ট সিচুয়েশন নিয়ে জানলাম, তিরান্স লিমিটেড নিয়ে আপনার 5 বছরের ভাবনা কি, বা আগামী 5 বছরে কোথায় দেখতে চান? তিরান্স লিমিটেড আমি চাই এমন একটা জায়গা যাক যেখানে হচ্ছে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে এবং এখান থেকে মানুষ ইন্সপায়ার হবে। আমরা যতই বলি আমাদের দেশ উন্নত হয়েছে, কিন্তু এখন আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি নারীদেরকে নিয়ে। হ্যাঁ, নারীরা অনেক কাজ করতেছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এরা কেউ কিন্তু ফ্যামিলির সাপোর্টটা ওইভাবে পাচ্ছে না। এখন অনেকে সাপোর্ট করছে, বাট পুরোপুরি কিন্তু ওইভাবে কেউ পাচ্ছে না। তো আমি চাই এখানে মানুষজন আসুক, ইন্সপায়ার হোক, নিজের পায়ে নিজে দাঁড়াক, এবং হচ্ছে আমি যে এই প্রবলেমগুলো ফেস করেছি, এই প্রবলেমগুলি অন্য মেয়েরা যতটুকু সম্ভব ফেস না করুক, আমি সেই সাপোর্টটা দিতে চাই। এটা না আমার ফিউচার প্ল্যান আছে। আপু আজকে আপনি একজন সফল নারী উদ্যোক্তা, এই জায়গায় আসতে আপনার কি কি বাধা পেরিয়ে আসতে হয়েছে? একটা মেয়ে যখন উদ্যোক্তা হওয়ার মানে উদ্যোক্তা হয়, তখন তার প্রথম বাধা আসে ফ্যামিলি থেকে। যদি আপনি আপনার ফ্যামিলিকে যদি কনভিন্স করতে না পারেন, তাহলে আপনি আপনার ক্লায়েন্টদেরকে কনভিন্স কীভাবে করবেন, নাম্বার 1। আর যদি আপনি আপনার ফ্যামিলিকে জয় করতে পারেন, দ্যাটস মিন আপনি কিন্তু অর্ধেক সফল ওইখানেই হয়ে গেছেন, এই একটা ব্যাপার। আর বাকিটা হচ্ছে সমাজ আপনাকে ওইভাবে সাপোর্ট করবে না, বিশেষ করে মেয়েদেরকে। আমরা সবসময় শুনে আসছি যে মেয়েরা অনেক সাপোর্ট পায়, অনেক সাপোর্ট নেয়, বা অনেক সুযোগ সুবিধা মেয়েদের জন্য বেশি, কিন্তু আসলে না। যেমন আমরা যখন একটা লোন নিতে যাই, যেমন ব্যাংকের, আমি যখন 2018-তে যখন একটা লোন নিতে গিয়েছিলাম, আমি কিন্তু সেই লোনটা পাইনি। আমার সব কিছু ঠিক ছিল, আমার সব ঠিক ছিল, কিন্তু প্রবলেম ছিল হচ্ছে ব্যাংকের ম্যানেজার, যাকে হচ্ছে আমি অনেক আগে ফেসবুকে তার মানে বিহেভিয়ার তাকে আমি ব্লক করেছিলাম। হ্যাঁ, তাকে আমি ব্লক, সে যখন জানতে পারলাম আমার সব কিছু ওকে ছিল, সে যখন ফেসে যখন আমাকে দেখছে যে এটা আমি, তখন সে কিন্তু আমাকে কিন্তু আর লোনটা দেয়নি, বিভিন্ন রকম কজ দেখিয়ে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপু এই যে পার্সোনাল ইস্যুটাকে ড্র্যাগ করা, আপনাকে প্রফেশনালি হ্যান্ডেল না করা, সেটা আপনার কি কখনো মনে হয়েছে যে এটা আমার চেঞ্জ করা উচিত, বা এই জায়গাগুলোতে নারী উদ্যোক্তাদের কাজ করা উচিত? অবশ্যই এখানে করা উচিত। যারা এখানে এই ব্যাপারে যারা দায়িত্ব, মানে যাদের কাছে দায়িত্ব আছে, দায়িত্বশীল ব্যক্তিরা, তাদের অবশ্যই এগুলি হ্যান্ডেল করা উচিত মেয়েদের জন্য। কারণ আপনি একটা অফিসে, আপনার ব্যাংকে যাবেন, সেখানেও মেয়েরা কিন্তু মানে চোখের শিকার। তারপর আপনি একটা অফিসে যাবেন,
একটা মেয়ে ধরুন জব করতেছে বা মানে তার অধীনে চাকরি করতেছে, সেখানে কিন্তু মেয়েরা কিন্তু বিভিন্ন ইয়ার কিন্তু শিকার হচ্ছে। সো এই মানে এখান থেকে বের হতে হবে আমাদেরকে, দৃষ্টিভঙ্গি থেকে বদলাতে হবে। এই যে আপু, আজকে আপনি একজন সফল নারী উদ্যোক্তা, আজকে যে জায়গা আপনি গড়ে তুলেছেন নিজের জন্য, এই জায়গায় আসতে আপনার অনুপ্রেরণা হিসেবে কারা কাজ করছে? অনেস্টলি বলতে গেলে কেউ কাজ করেনি। কেউ বলতে মানে সমাজের কেউ না, ফ্যামিলির কেউ না, বন্ধু বান্ধবের কেউ না। সেটা হচ্ছে অনুপ্রাণিত আমি হচ্ছে আমার 2 বাচ্চা থেকে। আমার 2 বাচ্চা আমাকে ইন্সপায়ার করতো। আর হচ্ছে অনুপ্রাণিত মানুষ তখন করে যখন হচ্ছে একটা মানুষ সফল হয়। যেমন ধরুন আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি, আমি একটা প্রোগ্রামে গিয়েছি, আমার ফেসবুকে অনেকে আমাকে হয়তো অভিনন্দন জানাচ্ছে। এমনও হয়েছে আমি অনেক পুরস্কার পেয়েছি, আমার ফ্যামিলি থেকে কেউ আমাকে কখনো কোনো দিন অভিনন্দন জানায়নি, বা যারা আমার খুব কাছের বন্ধু এরা কখনো আমাকে একটা কমেন্টও করেনি। দূরে হয়তো অনেকে করেছে, অনেকে আমাকে ইনবক্স বলেন বা কমেন্ট সেকশন বলেন, এরকম করেছে, কিন্তু কাছের মানুষরা ওইভাবে কখনই আমাকে ইন্সপায়ার করেনি। কিন্তু আপু, এই যে বাচ্চাদের কথা মেনশন করলেন, বাচ্চাদের কি প্রফেশনাল লাইফে বা কোনো ডিসিশন মেকিং ইনভলভ করা হয়? হ্যাঁ, আমার লাইফের প্রতিটা ডিসিশন আমি ওদেরকে সাথে নিয়েই করি, কারণ আমার এই স্ট্রাগলটা একা আমার না। যেহেতু আমি একজন সিঙ্গেল মাদার, আর আমি যে স্ট্রাগলটা করতেছি এখানে আমার বাচ্চারাও ইনভলভ। কীভাবে ইনভলভ? কারণ হচ্ছে আমি তো একজন মা হিসাবে তো বাচ্চাদেরকে 24 আওয়ার্স আমার দেওয়ার কথা, আমি তো সেটা পাচ্ছি না। আমি সকালবেলা বের হচ্ছি, আমি রাত্রেবেলা বাসায় আসতেছি, কখনো সন্ধ্যায় আসতেছি, তো সারাটা দিন তো বাচ্চাদের টেক কেয়ারটা আমি করতে পারতেছি না। সো আমার স্ট্রাগল তো ওরাও স্ট্রাগলটা করতেছে। আপু, এই যে ওরা স্ট্রাগল করতেছে বা যারা সিঙ্গেল মাদার আছে, সবারই প্রায় কম বেশি একই ধরনের স্ট্রাগল, সেই ক্ষেত্রে ওনাদের জন্য অনেকের ক্ষেত্রে হয় কি, ধরেন আপনার ফ্যামিলির সাপোর্টটা পায়, কারো কারো হচ্ছে মা থাকে, মা সাপোর্টটা দেয়, কারো কারো বোন থাকে দেয়। কিন্তু আমার আমি যখন ভোলাতে ছিলাম প্রথমে আমি সাপোর্টটা পাইনি, কিন্তু তারপরে আমার মা ছিল আমার সঙ্গে, মা তখন ছিল বাসা, তখন বাচ্চারা মোটামুটি ওরা নিজেদের কাজ নিজেরাই তখন শিখে গেছে অলরেডি। আর হচ্ছে এখন তো ঢাকাতে থাকি, অনেক বছর হয়ে গেছে, তো এখানে আসলে আমি ওইভাবে কারো এটা পাইনি, ওরা একা একাই সব কিছু করে। যে আপু একা একা সব করছে, বাচ্চারা বড় হয়ে গেছে, আপব্রিঙ্গিং এর ক্ষেত্রে আপনি কোন কোন জিনিসগুলো মাথায় রাখেন যে আপনার বাচ্চার মধ্যে আপনি এই সব কোয়ালিটিস দেখতে চান আপনার দীর্ঘ এক্সপিরিয়েন্সের থেকে? আমি চাই আমার বাচ্চা যখন ব্যর্থ হয় তখন যেন সে হতাশ না হয়, সে তার ব্যর্থতাকে কাজে লাগায়। মানে জীবনে হার শব্দটা কখনো যেন ওদের জীবনে না থাকে, কারণ একটা কাজে আমি যখন ব্যর্থ হব তখন কিন্তু আমি শিখব যে আমি সফল হওয়ার জন্য আমাকে আর কি করতে হবে। ফেইলিয়ারটাকে সেলিব্রেট, হ্যাঁ, সেলিব্রেট করতে হবে। তো মানে এই যে হার শব্দটা জীবনে রাখা যাবে না, যেটা আমার জীবনেও নাই, আমার বাচ্চার জীবনে নাই, হয়তো শিখবো নতুবা জিতবো। জি আপু, খুবই সুন্দর। এটা আমাদের সবারই মানা উচিত যে ফেইলিয়ারটাকে সেলিব্রেট করতে পারলে অ্যাকচুয়াল সাকসেসটা আসবে। আপু, আপনার কাছে তাহলে জানতে চাইবো, একজন সফল নারী উদ্যোক্তা কিভাবে একজন সফল অভিভাবক হয়ে উঠতে পারে? প্রচুর মেনটেন করতে হবে। মেনটেন বলতে আমি আমার বাচ্চাদেরকে প্রচুর সময় দিই এবং ওদের সাথে আমি খুব ফ্রেন্ডলি মিশি। আর আমার লাইফের যত ডিসিশন আমরা 3 জন মিলে নেই। এবং হচ্ছে মানুষ হয় না যে ব্যর্থ হয়ে তার মন খারাপ হয়, সে হতাশ হয়ে যায়, আমরা ওটাকে সেলিব্রেট করি। যেমন আমার বাচ্চারা একবার মার্কস কম পেয়েছিল স্কুলে, তখন হচ্ছে আমি ওদেরকে জয়িতা যে ট্রিট দিছি। হ্যাঁ, যে আসলে আমরা সবসময় ভালো জিনিসগুলোকে আমরা মূল্যায়ন করি, খারাপ থেকেও শিখতে হবে আমাদেরকে, যে আমরা আসলে কীভাবে এখান থেকে ভালো কিছু অর্জন করব। এই জিনিসটা আপনার সাথে ওদের বন্ডিংটাকে আরো স্ট্রং করেছে। আপু, উদ্যোক্তা হিসেবে যখন আপনি নেতৃত্ব দেন, সেক্ষেত্রে কি কি দিক আপনার মাথায় রাখতে হয়? সেক্ষেত্রে হচ্ছে যেমন ধরেন আমি তো উদ্যোক্তা, যেহেতু আমি অনেকগুলি বিজনেস বা আমি অনেকগুলি উদ্যোগ নিয়েছি, সেক্ষেত্রে তো আমার এখানে স্টাফ আছে, মানে এমপ্লয়ি আছে। তো এদের ক্ষেত্রে আমি মনে করি যে আমি এদের গার্ডিয়ান, যেহেতু আমি এখানে ইয়াতে আছি। তো এরা মানে ওরা ছাড়া কিন্তু আমি শূন্য, ঠিক আছে? তো আমার যারা এখানে রাইডার ছিল, যারা আমার এখানে কাজ করতো, এরা কাজের সময় আমি খুবই স্ট্রিক্ট, কাজ নিয়ম মতো করতে হবে, কাজ তাকে শিখতে হবে। এমনও হতে পারে যে সে আমার এখানে তো 2 বছর জব করতেছে, এরপর হয়তো সে আমার এখানে নেয়, যাতে করে সে পরবর্তীতে ভালো একটা জব পায়, তাকে শেখানোর ক্ষেত্রে আমি খুবই স্ট্রিক্ট। আবার এমনও হয়েছে যে আমার দেখা গেলো যে রেস্টুরেন্ট আমি যখন বন্ধ করি বা যখন আমি এটা করে দেই, তখন দেখা আমি রাইডার থেকে শুরু সবাইকে নিয়ে একসাথে বসে খাচ্ছি, টিমওয়ার্কটা যেটা করছি। মানে আমি ওদের সাথে সব রকমভাবে করি, স্ট্রিকের সময় স্ট্রিক থাকি, যখন তাদেরকে মানে স্নেহ করা তখন তাদেরকে আমি স্নেহ করি, এবং কাজটা আমি শিখাই যে এটা এইভাবে শিখতে হবে, হাতে ধরে আমি কাজটা শিখাই। হেলদি ওয়ার্ক রিলেশনশিপ যেটা, কারণ এরাই হচ্ছে একটা প্রতিষ্ঠানের মেইন। আপু, এই যে আপনি বললেন আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি একদম হাতে ধরে শেখান, বাইরেও কি শেখানো হয়? বাইরে বলতে আমি পার্সোনালি কোনো কোর্স মানে ওইভাবে কখনো কারো হয় না, রেজিস্ট্রেশন ফি নিয়ে কাউকে শেখানো, ওইটা আমি কখনো করিনি। আমি এ পর্যন্ত যাদেরকেই শিখিয়েছি একদমই ফ্রিতে,
ভলেন্টারি ওয়ার্কটা হ্যাঁ, একদমই ফ্রিতে শিখিয়েছি। এবং আপনারা হয়তো জানেন যে আমাদের অনলাইনে একটা গ্রুপ আছে, অনেক বড় একটা গ্রুপ, ইকবাল বাহার জাহিদ ভাইয়ার নিজের বলার মতো একটি গল্প। সেখানে কিন্তু আমি নিজে অনলাইনে অনেকগুলো মেকআপের ক্লাস ফ্রিতে নিয়েছি। আপু এটা থেকে যখন মানুষ আপনাকে বলে যে আপু আপনার থেকে আমি এটা শিখেছি বা এটা হেল্পফুল হয়েছে মেকআপের ক্ষেত্রে, তখন কেমন লাগে? ভীষণ ভালো লাগে। এবং যখন আমাকে অনেকে নক করে যে আপু আপনার থেকে আমি ইন্সপায়ার হচ্ছি, বা আমার লাইফে এই প্রবলেমগুলি হচ্ছে, আমি কিভাবে কি করব, তখন আমার খুব ভালো লাগে তাকে আমি যখন সমাধানগুলো দিই। এবং যখন সে বলে যে আমি আপনার থেকে ইন্সপায়ার হয়েছি, আপনার এই দিকটা আমার ভালো লাগে, তখন অনেক বেশি ভালো লাগে। আপু যারা এখন উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? প্রথমত আমাদেরকে উদ্যোক্তা এবং বিজনেসম্যান বা ওম্যান দুইটা শব্দের তফাৎটা বুঝতে হবে। আমি যদি ছোট্ট করে বলি, একদমই ছোট করে, সেটা হচ্ছে উদ্যোগ মানে কি। যেমন ধরেন আমি একটা খাবার রান্না করতেছি, এটা আমি সেল করতেছি, বা আমি একটা মিষ্টি বানাচ্ছি, বা আমি একটা ডেজার্ট আইটেম বানাচ্ছি, এটা হচ্ছে আমার উদ্যোগ, আমি একজন উদ্যোক্তা। আর যখন আমি ধরেন আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট আমি কিনছি, একটা কেক বা ডেজার্ট কোনো কিছু আইটেম আমি কিনে সেটা আমি সেল করতে 10 টাকা দিয়ে কিনে 20 টাকা দিয়ে সেল করতেছি, তখন আমি বিজনেসম্যান। সো সেটা আগে বুঝতে হবে আমি উদ্যোক্তা হব নাকি বিজনেসম্যান হব বা ওমেন হব, এটা প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে অনেকেই প্রথমে যে ভুলটা করে, যেমন ধরেন অনেকে মনে করে যে তিশা আপু মেকআপ আর্টিস্ট, আমিও মেকআপ আর্টিস্ট হব, তিশা আপু খাবার সেল করতেছে, আমিও খাবার সেল করব। এটা নট অনলি তিশা আপু, এটা আমাদের বাংলাদেশের সবার ক্ষেত্রেই হচ্ছে। না, সে এটা করতেছে, এটা আমি করব না। যেই কাজটা আমি পারি ওই কাজটা আমি করব, যেই কাজে আমার এক্সপিরিয়েন্স আছে ওই কাজটা আমি করব। আপনি খেয়াল করবেন যে ম্যাক্সিমাম উদ্যোক্তারা কিন্তু ঝরে যায়। কেন ঝরে যায়? এরা হচ্ছে একজনকে দেখে দেখে কাজ করে। তখন হয় কি, মানে সে যখন বিজনেস মানে কিন্তু আপস ডাউন থাকবেই, যখন সে ব্যর্থ হয় তখন সে কিন্তু ওখান থেকে ঘুরে দাঁড়াতে পারে না, আর তখন কিন্তু সে ঝরে পড়ে। এই জন্য হচ্ছে আমার যেটা এক্সপিরিয়েন্স, মানে উদ্যোক্তাদের ক্ষেত্রে বলবো, সে যে কাজটা পারে সেই কাজটা থেকে সে শুরু করুক। আপু আপনার এবং আপনার কোম্পানি তিরাস লিমিটেডের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম নাহিদ নুসরাত তিশা আপুর কথা, যিনি আমাদেরকে অনুপ্রাণিত করেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, সমাজে নিজের পরিচয় গড়ে তুলতে হয়। এরকমই কোনো নারীর গল্প নিয়ে দেখা হবে শি টক্সের পরবর্তী পর্বে। আমি জেরিন জিয়াদ বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্ত্রপ্রেনার বাংলাদেশের সাথে থাকুন। অন্ত্রপ্রেনার বাংলাদেশের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।